এসব কিসের শব্দ মা? তার ভেতর হঠাৎ করে এত গরম লাগছে কেন? আমার নিজেরও তো খুব গরম লাগছে মায়া। আর এসব যে কিসের শব্দ সেটাও তো বুঝতে পারছি না। কিন্তু এখন তো আর কোনো শব্দ আসছে না মায়া, দেখো। তাই তো, সব শব্দ উধাও হয়ে গেলেও এই গরম তো গেল না। আমার তো প্রচন্ড তৃষ্ণাও লাগছে, মনে হচ্ছে এই বুঝি গরমে নিঃশ্বাস বেরিয়ে আসবে। আচ্ছা চলো তো সকলে একটু বাইরে বেরিয়ে দেখি, যদি বাইরে বাতাস থাকে তবে আরাম পাবো। মায়ার পরিবার এমনটা ভেবে হাতে হারিকেন নিয়ে বাহিরে বেরিয়ে এলো। কিন্তু বাহিরেও একই অবস্থা, মাঝরাতে ভয়ঙ্কর অন্ধকারের সাথে শরীর জ্বালিয়ে দেওয়া গরম। এ কি বাবা, এ কি হলো? কি হয়েছে মায়া? দেখো বাবা, আমাদের বাড়ির সামনের গাছগুলো নেই। এ কি, পেছনের গাছগুলো তো দেখা যাচ্ছে না। একই সর্বনাশী কাণ্ড, সব গাছ গেল কোথায়? এ কেমন পরিস্থিতিতে পড়লাম আমরা? আমাদের এত সব ফলের গাছ কিছুই নেই। চলো তো দেখি, আমাদের এই অবস্থা নাকি বাকিদেরও। মায়ার পরিবার এগিয়ে চলল। পুরো রূপপুর গ্রামের সকলে প্রতিদিনের মতো নিশ্চিন্তে ঘুমাচ্ছিল। কিন্তু হুট করেই একে একে সকলের ঘুম ভেঙে গেল প্রচন্ড গরমে ও প্রচুর তৃষ্ণায়। তাই গ্রামের সকল পরিবারের মানুষ বাহিরে বেরিয়ে আসতে লাগলো। বাবা, বাইরে তো কোনো বাতাস নেই, আমার শরীর যে জ্বলে শেষ হয়ে যাচ্ছে। একে তো পুরো বয়স, তার উপরেই গরম। বেঁচে তো আছি 100 বছরের উপর, কই আগে তো এমন গরম দেখিনি। এ কিসের ইঙ্গিত? সবই যুগের মানুষের পাপের ফল। আহা মা, এসব কি কথা? এসব না বলে হাত পাকা দিয়ে বাতাস করো বসে বসে। ওই দেখো বাবা, হারিকেন হাতে করে মায়া আপু, কাকা কাকি সকলে এদিকে আসছে। তাই তো, চল তো এগিয়ে দেখি। মায়া আপু, তোমাদেরকে আমাদের মতো প্রচুর গরম লাগছে? হ্যাঁ, দেখ সোহাগ, আমরা ঘেমে অস্থির হয়ে যাচ্ছি। তার উপর কি অবাক কাণ্ড, আমাদের বাড়ির সব গাছ উধাও হয়ে গেছে। মায়ার কথা শুনে সোহাগ ও তার পরিবার চারপাশে তাকিয়ে দেখে তাদের বাড়ির আশেপাশেও কোনো গাছ নেই। আরে, আমাদের গাছগুলো তো নেই, এ কি অবাক কাণ্ড! এভাবে গ্রামের সকল পরিবার নিজেদের বাড়ির অদ্ভুত পরিস্থিতি দেখে ভীষণ চিন্তিত হয়ে পড়ল। ভোর থেকে সকাল হয়ে এলো, তার সাথে গরমের তীব্রতা আরো বেড়ে গেল। মাটি ফেটে খরা দেখা দিল, সমস্ত জলাশয়ের পানি শুকিয়ে যেতে লাগলো। গ্রামের সমস্ত পশু পাখিরা সে গ্রাম ছেড়ে চলে যেতে লাগলো অন্যত্র। অনেকে গরম সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়তে থাকলো। এ কি বাবা, কি হলো তোমার? মায়া, পানি আন মা, তোর বাবার চোখে মুখে পানি ছিটাতে হবে। মায়া দৌড়ে নলকূপের কাছে গিয়ে চাপ দেয় পানির জন্য, কিন্তু পানি আর বের হয়ে আসে না। এ কি, জলাশয়েও কোনো পানি নেই, এখন আমি আমার বাবাকে কিভাবে বাঁচাবো? মায়া দৌড়ে নিজের বাড়িতে চলে যায়। মা, পানি এনেছি। ভালো করে পানি ছেটা মায়া, তোর বাবার চোখে মুখে পানি ছেটা। উপরওয়ালা, আমাদের এই কঠিন দুর্যোগ থেকে বাঁচাও। খুব পানি চেষ্টা পেয়েছে, আমি আর থাকতে পারছি না, নিঃশ্বাসটাও ঠিক করে নিতে পারছি না, আমাকে পানি দাও মা। সোহাগের মা দৌড়ে ঘর থেকে পানি এনে ছেলের মুখে তুলে দেয়। সোহাগের মতোই বাকি গ্রামবাসীদেরও এতই পানি তৃষ্ণা লাগছিল যে সকলে নিজেদের ঘরে থাকা অবশিষ্ট পানিটুকু পান করে নিজেদের তৃষ্ণা নিবারণ করতে থাকে। কিন্তু এক সময় ঘরে থাকা অবশিষ্ট পানিও ফুরিয়ে যায়। পানি, পানি, গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, নাতি একটু পানি দে। দাদু, আমি তোমাকে কি করে পানি দিব বলো তো, কোথাও যে পানি অবশিষ্ট নেই। অসুস্থ বৃদ্ধ পানির পিপাসায় কষ্ট পেয়ে মারা যায়। চারদিকে কান্নার শোরগোল পড়ে যায়। যারা এই তীব্র দাবদাহ সহ্য করতে পারছিল না, তারা একে একে মৃত্যুবরণ করতে থাকে। রূপপুর গ্রামের মানুষের কান্নায় আকাশ, ঘরবাড়ি সব যেন কেঁপে উঠছিল।
আমাদের বাঁচাও উপরওয়ালা, আমাদের এই কষ্ট থেকে বাঁচাও। ওদিকে মায়ার অজ্ঞান অবস্থায় থাকা বাবাও নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। মায়া, তোর বাবার নিঃশ্বাস যে পড়ছে না। কি বলছো মা? বাবার কিছু হতেই পারে না। মায়া দেখে সত্যি ওর বাবার আর নিঃশ্বাস পড়ছে না। মায়ার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকলো। তুমি আমাদের ছেড়ে চলে যেতে পারো না বাবা, তোমার কোনো কিছু হবে না। আমাদের এই কষ্টে কিভাবে আসছি? মাটি ফেটে মাটির ভেতর থেকে বেরিয়ে আসে বিশাল শরীরের এক অদ্ভুত দেখতে নারী, যার পোশাক ছিল বিভিন্ন রঙের পাতার তৈরি। পুরো শরীর জুড়ে ছিল বিভিন্ন ডালের গহনা, আর মাথা ভর্তি ছিল ফুলের কাজ। ঠোঁট চোখ ছিল সবুজ রঙের। কি তুমি আমাদের কষ্টে কেন এভাবে হাসছো? জানো না অন্যের কষ্টে হাসতে নেই? তুমি কি ছোটবেলায় বড়নি? আমি হলাম প্রকৃতি রানী। আমি চেয়েছি বলেই তোদের আজ এই হাল। আমার অভিশাপে তোদের আজ এই অবস্থা। কিন্তু কেন? তুমি তো প্রকৃতি রক্ষা করবে, তা না করে চারপাশের সব গাছ জলাশয়ে সব পানি উধাও করে কেন দিয়েছো? আর কেনই বা আমাদের এত কষ্ট দিচ্ছ? আমরা তো কোনো অপরাধ করিনি। অপরাধ করিসনি মানে? অপরাধ করেছিস বলেই তো তোদের এসব ভুগতে হচ্ছে। তোরা কেউ এক ফোঁটা পানি পাবি না। তোরা সব কটা এভাবেই ধুকে ধুকে মরবি। এ কি? কোথায় গেল প্রকৃতি রানী? কোথায় গেল? না, আমার তাকে খুঁজে বের করতেই হবে। কেন সে আমাদের এভাবে কষ্ট দিচ্ছে জানতে হবে। মায়া, যাস না, আমাদের একা রেখে যাস না। আমি ফিরবো মা, তুমি ভেবো না। তুমি বাবাকে দেখে রেখো। মায়া এমনটা বলেই প্রকৃতি রানীর খোঁজে বেরিয়ে পড়ল। এতটা পথ চলে এলাম, কোথাও তো প্রকৃতি রানীকে পেলাম না। এদিকে তো বিশাল বড় বন ছিল, সে বনও তো দেখছি না। এর মানে এই গ্রামের কোথাও আর কোনো গাছ নেই, কিচ্ছু নেই। না, আমাকে প্রকৃতি রানীর সাথে কথা বলতেই হবে। প্রকৃতি রানী, প্রকৃতি রানী, কোথায় তুমি? দয়া করে এতটা নিষ্ঠুর হবে না। দয়া করে দেখা দাও, একটু দয়া করো। তোমার সাথে যে আমার অনেক কথা আছে। মায়ার চিৎকারে বিরক্ত হয়ে পাতাল থেকে উঠে আসে প্রকৃতি রানী। এই মেয়ে, এভাবে কেন আমাকে ডাকছিস? কেন জ্বালাচ্ছিস? তুমি দয়া করে আমাকে বলো, কেন এই শাস্তি আমরা পাচ্ছি? আমাদের কি দোষ? দেখো, দোষীরা শাস্তি পাওয়ার পূর্বে তাদের তো জানা উচিত তাদের কি অপরাধ, কোন অপরাধে তারা শাস্তি পাচ্ছে। বেশ, আমি তোকে বলছি। বেশ কিছুদিন আগের কথা। রূপপুর গ্রামের মধ্যমণি বিশাল আকার এক গাছ। শত শত বছর পুরনো এই গাছ কখনো কেউ কাটেনি। এই গাছ ছিল শত শত পাখির আবাসস্থল। এই গাছের ভিতরেই থাকতো প্রকৃতি রানী। কিন্তু একদিন গ্রামের কিছু লোক শহর থেকে কিছু লোকজনকে নিয়ে আসে। এই লোকেদের ভিতর মায়ের বাবা সালামও ছিল। দেখুন ভাই, আমাদের গ্রামের সকলের কাছে এই স্থান অনেক আছে। এখানে বড় করে মার্কেট বানালে সকলের সুবিধা হবে। কিন্তু এখানে তো এই বিশাল গাছ আছে, এছাড়াও আশেপাশে ছোটখাটো অনেক গাছ আছে। এমনিতেও এই শত শত বছরের পুরনো গাছ নিজের ডালপালা ছড়িয়ে অনেক জায়গা নষ্ট করছে। এই গাছ কেটে ফেলাই ভালো। আপনারা এই গাছ কেটে কাজ শুরু করুন। ঠিক আছে, আপনারা যা বলছেন তাই হবে। এমনিতেও এই গ্রামে অনেক গাছ আছে, কিছু গাছ কেটে ফেললে এমন কিছু আসবে যাবে না। এক রাতে প্রকৃতি রানী সালামের স্বপ্নে আসে। সালাম, শুনছিস তুই? ওই শতবর্ষী গাছের ভিতরে আমার বাস। এই গাছের ডালে ডালে শত শত পাখির বাস, অনেক ছোট পোকামাকড়ের বাসা। এই গাছ তুই কাটিস না। এই গাছ কাটলে তুই সহ পুরো গ্রামবাসীর ভালো হবে না, সবাই শাস্তি পাবে। এ কি অদ্ভুত স্বপ্ন দেখলাম আমি। এও কি ঘটতে পারে? প্রকৃতি রানী গাছের ভেতর থাকবে? পরবর্তী দিনে সালাম সকলের কাছে নিজের স্বপ্নের ব্যাপারে জানালে সকলে হেসে উড়িয়ে দেয়। সালাম ভাই, এসব আপনার কল্পনা। এই যুগে এসেও এসব আপনি বিশ্বাস করছেন? দেখবেন কিছুই হবে না। সেটাই তো, এসব গাছ গাছ করেই এতকাল আমাদের গ্রাম আর আমরা আধুনিক করতে পারিনি।
কিন্তু এখন আমরা উদ্যোগ যেহেতু নিয়েছি, আর থেমে যাব না। সেই শতবর্ষী বিশাল আকারের গাছ সহ আশেপাশে থাকা আরো বেশ কিছু গাছ কেটে ফেলা হয়। এতে করে অনেক ছোট পোকামাকড় মারা যায়। পাখির ছোট ছোট বাচ্চারা ভাঙা গাছের ডালের চাপে পড়ে মারা যায়। মা পাখি আর বাবা পাখি সন্তান হারানোর কষ্ট বুকে নিয়ে কাঁদতে কাঁদতে গ্রাম ছেড়ে চলে যায়। আমার সন্তানদের এভাবে কষ্ট দিলি তোরা? তোরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব হয়েও অন্য জীবীদের প্রতি রহম দেখাতে পারলি না। যে গাছে আমার বাস ছিল সে গাছ পর্যন্ত কেটে ফেললি। আমার অভিশাপে তোরা সব শেষ হয়ে যাবি। তোরা এবার বুঝতে পারবি গাছ না থাকলে প্রকৃতিকে ভয়ঙ্কর আকার ধারণ করতে পারি, কিভাবে তোদের তিলে তিলে শেষ করে দিতে পারি। প্রকৃতি রানী, আমি তোমার কষ্ট বুঝতে পারছি। সত্যি আমার বাবা এবং তার বন্ধুরা সকলে ভুল করেছে, অনেক বড় ভুল করেছে। তাদের উচিত ছিল তোমার কথার গুরুত্ব দিয়ে দেখা। আমার মনে হয় না তুই আমার কষ্ট বুঝবি, কারণ তুইও মানুষ। তুই মানুষ হয়ে আমার সন্তানদের কষ্ট বুঝবি না। প্রকৃতি রানী, তোমার আমাকে বিশ্বাস না হতেই পারে, কিন্তু আমি সত্যি বলছি, আমি তোমার কষ্ট বুঝতে পারছি। আমাদের তো স্কুলে পড়িয়েছে গাছ আমাদের বন্ধু। গাছ আমাদের অক্সিজেন, ফুল, ফল, বাতাস, ছায়া, কাঠ, কত কিছু দেয়। তারপরেও তোরা মানুষরা গাছ ধ্বংস করছিস, তাই তোদের পুরোপুরি গাছ ছাড়া করে দিয়েছি আমি। দয়া করে আমাদের একটা সুযোগ দাও, আমাদের একবার নিজেদের সংশোধন করার সুযোগ দাও। এভাবে পুরো গ্রাম শেষ হতে পারে না। গ্রামের শত মানুষ এতক্ষণে মৃত্যুবরণ করেছে অক্সিজেনের অভাবে। মায়া প্রকৃতি রানীর সামনে কাঁদতে লাগলো। মায়ার এই আকুতি দেখে প্রকৃতি রানীর মায়া হলো। তোদের এই গ্রামে শত শত পরিবার আছে, তাই না? বেশ, আমি তোদের সবকিছু ফিরে পাওয়ার একটা সুযোগ দিচ্ছি। বলো প্রকৃতি রানী, বলো কি করতে হবে। আমি প্রকৃতি পূর্বের মতো করে দিচ্ছি, তবে শর্ত রয়েছে। আজ থেকে প্রত্যেক পরিবারকে প্রতিদিন অন্তত একটি করে গাছ রোপণ করতে হবে এবং সে গাছের পরিচর্যা করতে হবে। এছাড়াও মানুষেরা যদি নিজেদের প্রয়োজনে কোনো গাছ কেটে ফেলে, তার পরিবর্তে তাকে অন্তত 5টি গাছ রোপণ করতে হবে। প্রত্যেক পরিবারকে অবশ্যই এই নিয়ম পালন করতে হবে। যতদিন পর্যন্ত আমার দেওয়া এই নিয়ম এই গ্রামের প্রত্যেক পরিবার পালন করবে, ততদিন পর্যন্ত গ্রামের পরিবেশ ঠিক থাকবে। কিন্তু 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 যদি কোনোদিন কোনো পরিবার একদিন গাছ রোপণ করা বাদ দেয়, সেদিনই গ্রামে নেমে আসবে আরো ভয়ঙ্কর শাস্তি, যে শাস্তির কথা তোরা কল্পনাও করতে পারবি না। ঠিক আছে প্রকৃতি রানী, কিন্তু আমি আপনার এই শর্ত পুরো গ্রামের সকল পরিবারের কাছে কিভাবে পৌঁছে দেব? আজ থেকে যে আপনার শর্ত পালন করতে হবে, সে ব্যবস্থা আমি করছি। প্রকৃতি রানী নিজের জাদুর সাহায্যে গ্রামের প্রত্যেকের কাছে নিজের শর্ত পৌঁছে দিল। তারপর সে গ্রামের পরিবেশ পুনরায় আগের মতো করে দিল। প্রকৃতি রানী, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা পুরো গ্রাম আপনার দেওয়া শর্ত আজকের পর থেকে অক্ষরে অক্ষরে পালন করব। ঠিক আছে, আমি তোর উপর সন্তুষ্ট, তাই সৃষ্টিকর্তার সাহায্য নিয়ে তোকে একটি উপহার দিয়েছি। প্রকৃতি রানী এমনটা বলে সেখান থেকে গায়েব হয়ে যায়, আর মায়াও নিজের মায়ের কাছে ফিরে যায়। সে দেখে তার বাবা সুস্থ হয়ে গেছে। এই তাহলে প্রকৃতি রানীর উপহার। এরপর থেকে রূপপুর গ্রামের সকল পরিবার প্রতিদিন একটি হলেও গাছ রোপণ করে এবং গাছের থেকে পাওয়া অক্সিজেন, ফুল, ফল, ছায়া সবকিছু নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।